ফির হেরাফেরি সিনেমায় অক্ষয় কুমারের একটা ভালো ডিগ্রি ছিল, ITUS, মানে ইসকি টোপি উসকে স্যার। এই ডিগ্রিটা আজকের ইন্ডিয়ান স্টার্ট আপ কালচারে কিন্তু খুব প্রযোজ্য। কেন এরম বলছি, চলুন কটা ডেটা বলি। এই কয়েক বছরে বেশ কয়েকটা স্টার্ট আপ আমাদের ইন্ডিয়ান মার্কেটে IPO নিয়ে এসছে এবং লিস্টেড কোম্পানি হয়ে গেছে। এবং তাদের অবস্থাগুলো দেখুন। নাইকা 60% ডাউন টপ থেকে, ওলা 67% ডাউন, পেটিএম 60% ডাউন, মামা আর্থ 57% ডাউন, টিবিওটেক 40% ডাউন, জোম্যাটো টপ থেকে 33% ডাউন, সুইগি 50% ডাউন। লিস্ট আরও আছে, ভিডিওটা লম্বা হয়ে যাবে। কিন্তু কেন এরকম হচ্ছে? মানে এরা তো ভালো বিজনেস, দারুণ একটা আইডিয়া নিয়ে এসছে, তারা একটা ভালোভাবে লিস্টিং করেছে, তাদের স্টকে অনেকে ইনভেস্ট করেছে, আর তাদের স্টকগুলো এইভাবে মুখ থুবড়ে পড়ছে। সাধারণ মানুষের টাকাগুলোকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলার কোম্পানিগুলোর কি অধিকার আছে? সাধারণ জনতা যারা ব্যবসার অত কিছু বোঝে না, ভালো একটা কোম্পানির নাম শুনেছে, ভালো টিভিতে অ্যাড দেখেছে, দেখে একটা কোম্পানিতে টাকাটা লাগিয়েছে, যে জানে সে 2 বছর 5 বছর পরে টাকাটা অনেকটা বাড়বে। তার টাকাটার কি কোনো মূল্য নেই? কেন এই ধরনের আইপিও গুলো এত এরকম মুখ থুবড়ে পড়ছে? চলুন তাহলে বিষয়টা বুঝিয়ে বলি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কয়েকটা তথ্য দেবো, চোখ কপালে উঠে যাবে। কিন্তু তার আগে বলি স্টার্ট আপ কালচারগুলো কীরকম এখন, স্টার্ট আপ কীভাবেই বা তৈরি হচ্ছে, কেনই বা আইপিও আনছে, আর কেনই বা তাদের স্টকগুলো এইভাবে পড়ে যাচ্ছে। ভিডিওটা পুরোটা দেখলে নেক্সট আইপিওতে অ্যাপ্লাই করার আগে আপনিও দুবার ভাববেন। ধরুন 2-4 জন বন্ধু মিলে একটা দারুণ আইডিয়া বার করলো, একটা আমাদের সমাজের প্রবলেমকে খুঁজে বার করলো, খুঁজে বার করার পরে তার একটা সলিউশন বার করলো, আর সেই নিয়ে একটা ব্যবসা করার কথা ভাবলো, যাতে সেই সলিউশনটা মানুষকে প্রোভাইড করা যায় আর একটা বড় স্কেলে ব্যবসা বানানো যায়। এবার ব্যবসা শুরু করতে গেলে তো লাগবে অনেক টাকা। টাকাটা আসবে কোথা থেকে? এইখানে এন্ট্রি হয় ভিসি বা ভেঞ্চার ক্যাপিটালিস্ট। ভিসিদের কাজ কি? ভিসিরা নতুন নতুন ব্যবসাকে খুঁজে বার করে, ভিসিদের কাছে নতুন নতুন ব্যবসার যারা আইডিয়া বার করে, তারা ভিসিদের কাছে অ্যাপ্রোচ করে, বলে যে আমি এই ব্যবসা করতে চাই, এই আইডিয়াটা আমার নতুন এসছে। ভালো করে প্রজেক্ট রিপোর্ট বানিয়ে নিয়ে গিয়ে ভিসিদের কাছে দেখায়, ভিসিরা সব তথ্য খতিয়ে দেখে, দেখে তাদেরকে একটা ফান্ডিং দেয়, আর তার থেকে ও তার ব্যবসার একটা শেয়ার সে কেনে। ভিসিরাও জানে 100টা ব্যবসা আমার কাছে আসবে, আমি 100 জনের কাছেই টাকা লাগাবো, তার মধ্যে 90টা হয়তো বন্ধও হয়ে যাবে, কিন্তু যে 10 জন দাঁড়িয়ে যাবে তারা যে বড় হয়ে যাবে যতটা, সেই টাকাটা দিয়ে আমার 90 জনের লস রিকভার হয়েও অনেক টাকা প্রফিট হয়ে যাবে। এবার ভিসির কাছে কয়েকজন বন্ধু মিলে একটা ব্যবসার আইডিয়া নিয়ে গেল। সেই ভিসি বলল যে ঠিক আছে, তোমার ব্যবসার কত ভ্যালুয়েশন? সে বলল 100 কোটি টাকা। তো বলল ঠিক আছে, আমি 25 কোটি টাকা দিচ্ছি তোমার ব্যবসার 100 কোটি টাকার ভ্যালুয়েশনে, তাহলে তুমি আমায় 25% শেয়ার দিয়ে দাও, আর এই 100 কোটি টাকা নিয়ে তুমি ব্যবসা শুরু করো। বন্ধুরা তো খুশি, তারা সেই 25 কোটি নিয়ে ব্যবসা চালু করলো, ব্যবসা শুরু করলো, ব্যবসা শুরু হয়ে গেল। কোনো অ্যাপ লঞ্চ করলো, বা হয়তো কোনো সফটওয়্যার নিয়ে এলো, বা নতুন কোনো সার্ভিস নিয়ে এলো। এবার ব্যবসা শুরু করলেই তো প্রফিট শুরু হয়ে যায় না, ব্যবসার তো কিন্তু খরচা তো চালু আছে। তারপরে আবার সে ভিসির কাছে গেল, যে স্যার আমার তো টাকা শেষ হয়ে এসছে, তাহলে আমাকে কিছু আরো টাকা লাগবে। বললো ঠিক আছে, তোমার এখন ব্যবসা বড় হয়েছে, তুমি 200 কোটি টাকার ভ্যালুয়েশনে আরো 25 কোটি টাকা নিয়ে যাও, আর আমাকে শেয়ার দিয়ে যাও। ভ্যালুয়েশন হয়ে গেল ব্যবসার 200 কোটি টাকা। তারপরে আবার এরকম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, এরকম করতে করতে সে টাকা তুলছে, আর ব্যবসার বহুত মহল করছে। একটা মানে ধোনি অ্যাম্বাসাডার হয়ে যাচ্ছে, বিরাট কোহলি অ্যাম্বাসাডার হয়ে যাচ্ছে, শাহরুখ খান অ্যাড দিচ্ছে, কোম্পানি রমরম করে চলছে। এই করতে করতে ব্যবসার ভ্যালুয়েশন হয়ে গেল 10,000 কোটি টাকা। এবার ব্যবসাটা যারা শুরু করেছিল, তাদের শেয়ার দিন দিন কমতেই থাকছে, কেন? তার তো টাকার দরকার পড়ছে, ব্যবসা তো সে বড় করছে, ব্যবসা বড় করতে করতে সে খালি ভিসিদের কাছে যাচ্ছে, আর তার থেকে টাকা নিয়ে আসছে, শেয়ার দিয়ে আসছে, সেই দিয়ে ব্যবসা আরো বড় করছে। ব্যবসা কিরম বড় হচ্ছে? অ্যাড হচ্ছে, প্রমোশন হচ্ছে, লোককে ছাড় দিচ্ছে, কুপন দিচ্ছে। এবার পাবলিকও ভাবছে কি, যে আমি একটা চাউমিন অর্ডার করব, চাউমিনটা আমাকে বাড়ি থেকে আমি বাইক নিয়ে যে যাব, সেখানে তো আমার 20-25 টাকা খরচা আছে, তা আমার 20-25 টাকা এক্সট্রা দিলে আমার তো ঘরে চাউমিন এসে যাবে। সে অর্ডার করছে, কিন্তু সেই চাউমিনটা আপনার ঘর পর্যন্ত পৌঁছতে গিয়ে দেখা যাচ্ছে 50 টাকা কোম্পানির খরচা হয়ে যাচ্ছে। তার মানে কোম্পানির সেলস বাড়ছে, কোম্পানির রেভিনিউ বাড়ছে, তার সাথে সাথে লসও বাড়তে থাকছে। কোম্পানিতে প্রফিট কিচ্ছু হচ্ছে না, ব্যবসা বড় হচ্ছে। ইন্ডিয়া টিমকে স্পন্সর দেওয়া হচ্ছে, আজকে শাহরুখ খান অ্যাড দিচ্ছে, আজকে মাধুরী দীক্ষিত অ্যাড দিচ্ছে। এবার পাবলিকও সেই ব্যবসাটার প্রতি দেখছে যে হ্যাঁ, একটা ব্যবসা ভালো চলছে,
এবার যখনই ব্যবসায় সেলস বাড়ছে, তখনই প্রতি রাউন্ডে যখনই সে ভিসিদের কাছে গিয়ে একবার করে টাকা তুলতে যাচ্ছে, তখনই তো সে তার ভ্যালুয়েশনটাকে বাড়াচ্ছে। 100 কোটি থেকে 200 কোটি, তারপরে 400 কোটি, তারপর 800 কোটি, 1000 কোটি, এই করতে করতে 8,000 10,000 কোটির হয়তো ভ্যালুয়েশনে পৌঁছে গেছে। সেই ভ্যালুয়েশনে অত টাকা তোলার পরে দেখা গেল মালিক, যারা ফাউন্ডার, যারা এই ব্যবসাটাকে শুরু করেছে, তাদের হাতে অল্প 2-4% হয়তো পড়ে আছে, পুরো শেয়ারটাই চলে গেছে ভিসিদের হাতে। এবার যে ভিসি সেই 100 কোটি 200 কোটির ভ্যালুয়েশনে কিনতে 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 আজকে এই কোম্পানিটা 10,000 কোটির ভ্যালুয়েশনে চলে গেছে, সে তো এবার চাইবে যে আমার টাকাটা রিটার্ন আসুক। এবার ভিসিরা তো ফাউন্ডারদেরকে চাপ দেবে যে আমাকে তো এবার টাকাটা তুলতে হবে, টাকাটা তো সে সারাক্ষণ ইনভেস্ট করে যাচ্ছে, টাকাটা তো রিটার্ন চাই। টাকাগুলো তো অনেক ভ্যালুয়েশনে তার ডবল হয়ে গেছে। তো এখানেই আসে গ্রেটার ফুল থিওরি, মানে একজন বোকার থেকে আরেকজন বোকাকে তুমি শেয়ারটাকে ধরিয়ে দাও। আর আমাদের ইন্ডিয়ার সব থেকে গ্রেটেস্ট ফুল, মানে সব থেকে বড় বোকাকে, সে হলো পাবলিক। তো যখন ভিসিদের কাছ থেকে আর ফান্ডিং আসছে না, ব্যবসা চালাতে গিয়ে দেখা যাচ্ছে রেভিনিউ 10,000 কোটি টাকার মাল বিক্রি করছি, অথচ 15,000 কোটি টাকার আমার লস হয়ে যাচ্ছে। আমাকে তো সার্ভাইভ করতে হবে, ব্যবসাটা তো চালিয়ে নিয়ে যেতে হবে। তো তখন তো আরো টাকার দরকার, তখন ভিসিরা কি করবে, নিয়ে আসবে আইপিও। কি ভ্যালুয়েশনে নিয়ে আসবে? 50,000 কোটি টাকার ভ্যালুয়েশনে আইপিও আসছে। এবার টিভি চ্যানেল থেকে শুরু করে চারি জায়গায় অ্যাড চলবে, আপনাকে টিভি চ্যানেল গুলে গুলে খাওয়াবে যে দেখুন এই আইপিও আসছে, 100 কোটি টাকা থেকে শুরু করেছিল, আজকে 10,000 কোটি টাকা, 50,000 কোটি টাকায় কোম্পানির ভ্যালুয়েশন চলে গেছে। আগে সামনের 10 বছরে 2 লাখ 4 লাখ কোটি টাকায় চলে যাবে, এই কোম্পানি নিফটিতে পর্যন্ত পৌঁছে যেতে পারে। চারিদিকে ব্র্যান্ডিং, ইন্ডিয়ার টিমকে স্পন্সর করছে, শাহরুখ খান, সালমান খান, সবাই অ্যাড দিচ্ছে টিভিতে ওই কোম্পানির। আপনি ভাবলেন হ্যাঁ কোম্পানি তো ভালো, দারুণ, শাহরুখ খানও অ্যাড দিচ্ছে, অমিতাভ বচ্চনও অ্যাড দিচ্ছে, এরাও আছে এদের কোম্পানির সাথে, তাহলে কোম্পানি তো ভালো, কোম্পানি চলছে, তাহলে এই কোম্পানিতে তো ইনভেস্ট করাই যায়। তা চলুন আইপিও অ্যাপ্লাই করি। ফিক্সড ডিপোজিট থেকে সোনা বিক্রি করে, বউয়ের থেকে সোনা দানা বিক্রি করিয়ে, যে চলো টাকা ডবল হয়ে যাবে, যা 4 লাখ 5 লাখ যেটুকু সেভিংস আছে দিল সে আইপিওতে অ্যাপ্লাই করে। পাবলিক তো ব্যবসার কিছু দেখেনি, পাবলিক তো ব্যবসাটাকে দেখে টাকা লাগায়নি, ব্যবসার ফিনান্সিয়ালস কি আছে, কি ভ্যালুয়েশনের লিস্ট হচ্ছে, এই সব তো কিছু পাবলিক বোঝেনি। পাবলিক দেখেছে শাহরুখ খান অ্যাড করছে, টিভি চ্যানেলে বলছে, নিউজ চ্যানেল যেগুলো আপনার বিজনেস নিউজ চ্যানেল, সেখানে আপনাকে দেখাচ্ছে যে এই আইপিও খুব ভালো, ইন্ডিয়া টিমের স্পন্সর হচ্ছে, খেলা চলছে তখনও সবসময় অ্যাড আসছে। কারণ ভিসিরা তো সেই জন্যেই টাকাগুলো ঢালছিল, যে তুমি খালি ব্যবসার একটা বড় একটা মহল তৈরি করো, যাতে পাবলিকের কাছে একদম দারুণ লাগে এই ব্যবসাটা। ব্যবসায় কিছু ছিল না, তার কারণ প্রোডাক্ট তো কিছু ছিল না। যতক্ষণ পাবলিককে ছাড় দেওয়া হবে, যতক্ষণ অ্যাড চলবে টিভিতে, ততক্ষণই ওই প্রোডাক্টগুলো বিক্রি। প্রোডাক্টে তো দম ছিল না, ব্যবসায় তো লাভ ছিল না, ব্যবসায় তো লস হচ্ছিল। তাই জন্যেই তো আইপিও আসছে, কারণ ব্যবসাটাকে চালাতে গেলে তাদের আরো হিউজ টাকার দরকার। 5,000 টাকার মাল বিক্রি করছে, 10,000 টাকার লস হয়ে যাচ্ছে, তাহলে কোম্পানিটা সার্ভাইভ করবে কি করে? কোম্পানিতে কন্টিনিউ অনবরত টাকার দরকার পড়ছে। তা যখন ভিসিরা হাত তুলে দিচ্ছে যে না ভাই আমি আর ইনভেস্ট করবো না, এবার আমাকে রিটার্ন দে, আমি অনেক প্রথম থেকে ইনভেস্ট করে গেছি, তো তখন কোম্পানির ফাউন্ডাররা বাধ্য হয়ে আইপিও নিয়ে আসছে। আর পাবলিক হলো তো দ্য গ্রেটেস্ট ফুল, মানে আমাদের শেয়ার বাজারের মধ্যে সব থেকে বড় বোকা যদি কেউ হয় তা হলো পাবলিক। আমরা, আপনারা রিটেল ট্রেডার যারা, সেই ব্যবসার কিচ্ছু বুঝলো না, ব্যবসা নিয়ে কিছু দেখলো না, দিল অ্যাপ্লাই করে। আর সাবস্ক্রিপশন দেখুন, 30 টাইমস 40 টাইমস সাবস্ক্রিপশন হচ্ছে, মানে একটা শেয়ারের পেছনে 30 জন অ্যাপ্লাই করে বসে আছে। যারা পেলো না তারা আইপিও আসার পরে টাকা লাগাচ্ছে। তার ফলে দেখবেন আইপিওর প্রাইস গুলো যখনই লিস্ট হয়, তারপরে হু হু করে চপচর করে বাড়তে শুরু করে। কারণ যারা পায়নি তারা তো একটা হতাশ হয়ে গেছে, তাদের ফোমো যে মিস হয়ে গেল, আচ্ছা ঠিক আছে লিস্ট হোক তখন লাগাবো। যেই শুরু করলো বাড়তে, ভিসিরা তাদের শেয়ার বেচতে শুরু করলো। আর একটুখানি বাড়ার পরেই আইপিও প্রাইসের একদম ডাউন। পাবলিক কি ভাবছে, ওই অল্প ডাউন হয়েছে, ঠিক আছে চলো কয়েকদিন পরে আবার উঠে যাবেন। কিন্তু উঠছে তো নাই, এই নামছে 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 নামছে, অলরেডি কেউ 60%, কেউ 70% ডাউন হয়ে গেছে। আর এই ইদানিং কয়েক বছরে কয়েকটা স্টার্ট আপ এসছে, তাদের আইপিওতে যারা টাকা লাগিয়েছে তাদেরকে বলছি যে বেশ কয়েক বছরের মধ্যে সেই কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে, কোম্পানিগুলো ডিলিস্ট হয়ে যাবে, ব্যাংকরাপ্ট হয়ে যাবে। কেন এরম বলছি, চলুন কিছু ডেটা দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা এটা হলো সুইগি, আমি সুইগিটা দেখাই, সুইগির ডেটাটা দেখাই। সুইগি গত 3 মাসে
41% ডাউন, 40% সুইগির পড়ে গেছে। এটা হলো সুইগির ইয়ারলি রেভিনিউ, মানে সুইগিতে ক টাকার মাল বিক্রি হচ্ছে বা রেভিনিউ আসছে, সেলস হচ্ছে ক টাকার, 6,000 কোটি, 8,000 কোটি, 11,000 কোটি। দেখছেন তো, বাহ, সেলস তো বাড়ছে। আচ্ছা, এবার প্রফিটটা দেখা যাক। 3,500 কোটি টাকার লস, 4,100 কোটি টাকার লস, 2,300 কোটি টাকার লস। প্রতি বছর এই অ্যামাউন্টের টাকা এই কোম্পানিগুলো লস করছে। এটা হলো কোয়ার্টারলি প্রফিট। প্রতি কোয়ার্টারে সুইগি লসে চলছে, রেভিনিউ বাড়ছে, সেলস বাড়ছে, কিন্তু লসও তার সাথে সাথে বাড়ছে। আচ্ছা, সুইগির এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন। সুইগিতে শেয়ার হোল্ডার হচ্ছে রিটেল, মানে আমার আপনার মতো পাবলিক, যারা হচ্ছে বোকা পাবলিক, তারা হচ্ছে 86% হোল্ডার। একটা কোম্পানিতে 86% হোল্ডার হচ্ছে আমাদের পাবলিক। না আছে প্রমোটার, না আছে মালিক, কেউ নেই, সবাই শেয়ার পাবলিককে বেচে দিয়ে চলে গেছে। মানে 86% শেয়ার হোল্ডার কারা? তারা হচ্ছে পাবলিক। পাবলিকের ভরসায় কোম্পানিটা চলছে। এই কোম্পানিটা আর কতদিন চলা সম্ভব আপনি আমায় বলুন। আর একটা কোম্পানির নাম আপনাকে দেখাই, সেটা হচ্ছে নাইকা। দেখুন, টপ থেকে 47% ডাউন হয়ে গেছে, মানে আইপিও প্রাইস থেকে 47% ডাউন। যে 5 লাখ লাগিয়েছিল তার 2.5 লাখ হয়ে গেছে। এবার দেখুন নাইকার একটা শকিং তথ্য। নাইকার মার্কেট ক্যাপ হচ্ছে 49,000 কোটি টাকা, অথচ 50% পড়ে গিয়ে তারপরেও 49,000 কোটি টাকা। মানে যখন লিস্টিং হয়েছিল তখন তার মানে ভ্যালুয়েশন ছিল 1,00,000 কোটি টাকা। মানে নাইকার ব্যবসার ভ্যালুয়েশন ছিল 1,00,000 কোটি টাকা। আর 1,00,000 কোটি টাকা আর এখন হয়ে গেছে 49,000 কোটি টাকা। আর স্টকের পি রেশিও দেখুন 946। পি রেশিওটা কি? পি রেশিও হলো কোম্পানি একটা শেয়ারে, মানে কোম্পানির এক পিস শেয়ারে ক টাকা ইনকাম হচ্ছে, ক টাকার প্রফিট হচ্ছে, তার কত গুণ শেয়ারের দাম, সেইটা হচ্ছে পি রেশিও। যেরকম নাইকার ইপিএস হচ্ছে 0.18, মানে একটা শেয়ারে 18 পয়সা নাইকা কামায়, নেট প্রফিট হয় একটা শেয়ারের পিছনে। নাইকার নেট প্রফিট হয় 18 পয়সা। এবার সেই 18 পয়সার এগেনস্টে কত গুণ শেয়ারটার দাম? 175 টাকা। সেটা হচ্ছে 946 গুণ এইটার দাম, মানে নাইকার হচ্ছে শেয়ারের দাম। আপনাকে ক্যালকুলেটর মেরেও দেখিয়ে দিচ্ছি। ধরুন 0.18, মানে 18 পয়সা এই শেয়ারটার কামাচ্ছে, একটা শেয়ারের পিছু 18 পয়সা কামাচ্ছে, ইন্টু কত হচ্ছে স্টক পি? 946। দেখুন 170, তার মানে এই 175। এটা আজকের ভ্যালুয়েশন, আজকে অ্যাড হয়নি, তো যাই হোক। তো স্টক পি হচ্ছে যে একটা শেয়ারে ক টাকা একটা কোম্পানি কামাচ্ছে, তার কত গুণ এটার দাম, এই স্টকটার দাম। আমরা যদি রিলায়েন্সেও যাই, রিলায়েন্সে যদি আমরা দেখি স্টকের পি রেশিও হচ্ছে 25। মানে আমাদের দেশের সবচেয়ে বড় কোম্পানির স্টকের পি রেশিও হচ্ছে 25, মানে ইপিএস হচ্ছে 51 টাকা। 51 টাকা একটা শেয়ারে রিলায়েন্স কামাচ্ছে, নেট প্রফিট করছে, তার কত গুণ? 25 গুণ শেয়ারটার দাম। 20-25 পি রেশিও একটা মোটামুটি মানা যায়, হ্যাঁ ভালো ভ্যালুয়েশন। সেখানে নাইকার কি ভ্যালুয়েশন? পি রেশিও 946 গুণ তার পি রেশিও। 175 টাকা শেয়ারটার দাম, আর সেই শেয়ার একটা কামাচ্ছে কত? 18 পয়সা। তাহলে বলুন, আপনার যদি এই ভ্যালুয়েশনটাকে জাস্টিফাই করতে হয়, এই যে হাফ হয়ে গেছে না নাইকার শেয়ার, হাফ হওয়ার পরেও যদি ভ্যালুয়েশনকে জাস্টিফাই করতে হয় প্রফিট দিয়ে, তাহলে কি ভয়ঙ্কর রূপে নাইকাকে বাড়তে হবে, কি ভয়ঙ্কর রূপে নাইকার প্রফিট আর সেলস বাড়াতে হবে, তবে গিয়ে আজকের এই 49,000 কোটি টাকার ভ্যালুয়েশনটা জাস্টিফাই হবে। সেটা কি সম্ভব? নাইকার কাস্টমার কারা? নাইকার কাস্টমার তো শহর কেন্দ্রিক লোক, যারা হাতে মোবাইল নিয়ে সবসময় ঘুরছে, নেটের অ্যাভেলেবিলিটি। অথচ আমাদের দেশের 60% হচ্ছে গ্রাম। তাহলে আমাদের 40% পপুলেশন যদি আমাদের শহরে থাকে, তাহলে সবাইকে মিলে নাইকার থেকে প্রোডাক্ট কিনতে হবে, তবে গিয়ে আজকের এই ভ্যালুয়েশনটা জাস্টিফাই হবে। বাড়া তো ছেড়ে দিন, বাড়ার দিকে তো আমি যাচ্ছি না। যদি শেয়ারের প্রাইস আজকের এই ডেটে 175 টাকাই থেকে যায় আগামী 5 বছর, তাহলে আগামী 5 বছরে কি মারাত্মক হারে তার নেট প্রফিট বাড়াতে হবে, তবে গিয়ে আজকের ভ্যালুয়েশনটা জাস্টিফাই হবে।
আমি আর একটা শেয়ার আপনাদের দেখাই, সেটা হচ্ছে জোম্যাটো। জোম্যাটোর পি রেশিও দেখুন, 300 পি মাল্টিপেলে জোম্যাটো কাজ করছে, 300। ইপিএস দেখুন 75.75, মানে 75 পয়সা। 75 পয়সা একটা শেয়ারের নেট প্রফিট। আর সেই একটা শেয়ারের দাম কত? 206 টাকা। মানে 75 পয়সা সারা বছরে কামানোর জন্য আপনি 206 টাকা পে করছেন জোম্যাটো শেয়ার কেনার জন্য। তাও জোম্যাটো শেয়ার পড়ে গেছে মাঝখানে, তো 52 উইক হাই কত করেছিল? প্রায় 300 টাকার কাছে চলে গেছিল জোম্যাটো। তাহলে এবার বলুন, জোম্যাটো যদি এখান থেকে না বাড়ে আর না পড়ে, শেয়ারের দাম 206 টাকা, 206 টাকাই যদি থেকে যায়, তা সত্ত্বেও তার প্রফিটকে কি ভয়ঙ্কর হারে বাড়তে হবে, তবে গিয়ে আজকের দিনে এই ভ্যালুয়েশনটা 1,99,, মানে 2,00,000 কোটি টাকার স্টকের ভ্যালুয়েশনটা জাস্টিফাই হবে। কিছুদিন আগে বলছিল জোম্যাটো নাকি নিফটিতে চলে আসবে। মাত্র 2 কি 3টে কোয়ার্টার যদি জোম্যাটো খারাপ রেজাল্ট করে, তাহলে দেখবেন জোম্যাটোর শেয়ারের কি হাল হয়। আর হবে নাটাই বা কেন? একটা স্টককে আমরা 300 পি মাল্টিপেলে দিচ্ছি, মানে 75 পয়সা কামাচ্ছে, 206 টাকা দাম দিচ্ছি, মানে য টাকা কামাচ্ছে তার 300 গুণ দাম আমরা পে করছি আজকের দিনে। তাহলে এই আর্নিং পার শেয়ার, মানে নেট প্রফিট পার শেয়ারে কত পার্সেন্ট বাড়াতে হবে জোম্যাটোকে? এবার আপনি একটা কথা বলুন, জোম্যাটোর কাস্টমার কারা? শহর কেন্দ্রিক মানুষ। শহরে কটা মানুষ থাকে? বেশিরভাগ মানুষ তো গ্রামে থাকে। তাহলে শহরের সমস্ত মানুষকে জোম্যাটোর থেকে অর্ডার করে খেতে হবে, বাড়িতে রান্না বান্না বন্ধ করে দিতে হবে। তাহলে গিয়ে জোম্যাটোর নেট প্রফিটটা অত বাড়বে। আর প্রফিটের হাল, দাঁড়ান জোম্যাটোর প্রফিট আপনাকে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে জোম্যাটোর একটা গ্রাফ রেভিনিউ এর, মানে রেভিনিউ মানে ক টাকার মাল বিক্রি হচ্ছে। 3,500, 3,700 কোটি, 4,400 কোটি, 5,000 কোটি, 5,600 কোটি বাড়ছে রেভিনিউ। মানে বিক্রি বাড়ছে, বিক্রি বাড়ছে মানে প্রফিট বাড়া উচিত। প্রফিট দেখুন, 253 কোটি, তারপরে 176 কোটি, তারপরে 59 কোটি। তাহলে আপনি এবার নিজে বিবেচনা করে বলুন, যে কোম্পানির সেল বাড়ছে, জিনিসপত্র বিক্রি বাড়ছে, তার প্রফিট কি করে কমছে? তার মানে যতক্ষণ লোককে ছাড় দেওয়া হচ্ছে, যতক্ষণ লোককে কুপন অ্যাড করা হচ্ছে, যতক্ষণ লোকে, মানে কি বলবো, কম টাকায় প্রোডাক্ট ডেলিভারি করা হচ্ছে, লসে প্রোডাক্ট ডেলিভারি করা হচ্ছে, ততক্ষণ কাস্টমার ওই প্রোডাক্টটাকে কিনছে। যেই তার কাছ থেকে ওই কুপন চলে গেল, ডেলিভারি চার্জ বেশি হয়ে গেল, যেই দাম বেড়ে গেল প্রোডাক্টটার, সঙ্গে সঙ্গে তার অবস্থা খারাপ। লাস্ট একটা স্টক আপনাদের দেখাবো, সেটা হলো ওলা ইলেকট্রিক মোবিলিটি। ওলার আইপিও যখন আসে, সে কি হই হই কাণ্ড। ওলাতে সবাই সাবস্ক্রিপশন করার জন্য চেষ্টা করেছিল যে ওলাতে তো আমাদের টাকা ডবল হবেই। ওলা নিজের টপ থেকে 67% ডাউন, আর চার্টে আপনার দেখুন 28% ডাউন হয়ে গেছে নিজের আইপিও থেকে। কেন হয়েছে? এর তো কোনো কারণ আছে। দেখুন, এটা হচ্ছে ওলার রেভিনিউ চার্ট। রেভিনিউ মানে ক টাকার প্রোডাক্ট বিক্রি হচ্ছে, ওলার প্রোডাক্ট ক টাকার বিক্রি হচ্ছে। 2021 সালে হয়েছে 106 কোটি টাকা, 2022 সালে হয়েছে 456 কোটি টাকা, 2023 সালে হয়েছে 2,783 কোটি টাকা, 2024 সালে হয়েছে 5,243 টাকা। দারুণ ব্যাপার, প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেল তো বাড়ছে, আচ্ছা তাহলে এবার প্রফিটও বাড়া উচিত। সেল বাড়ছে মানে তো কোম্পানি প্রফিট করবে না। 2021 সালে ছিল 200 কোটির লস, 784 কোটির লস ছিল 2022 সালে, 2023 সালে 1,400 কোটির লস, 2024 সালে 1,500 কোটির লস। যত সেল বাড়ছে তত লসও বাড়ছে। মানে যতক্ষণ আপনার ওই আইপিওর টাকাটা দিয়ে যতক্ষণ লসে এই কোম্পানিটা চলা সম্ভব, ততক্ষণ চলবে, তারপর বন্ধ হয়ে যাবে। কেন বলছি বন্ধ হয়ে যাবে? তার কারণ আছে। দেখুন, ধীরে ধীরে ওলাতে যত ইনভেস্টার ছিল, প্রমোটার ছিল, যা ছিল, সবাই তাদের ইনভেস্টমেন্ট কমাচ্ছে। দেখুন, রিটেলের কাছে চলে এসছে ওলার 56% শেয়ার। মানে আমার আপনার মতো পাবলিকের কাছে কোম্পানির 56% শেয়ার আছে। পাবলিকের কাছে যদি এত বড় অ্যামাউন্টের 56%-এর একটা শেয়ার থাকে, তাহলে সেই কোম্পানিটাকে চালানোর মতো কার মানসিকতা থাকবে? ধরুন আপনি একটা কোম্পানির মালিক, এবার আপনার কাছেই আছে 3-4% শেয়ার, আর বাকি 98% অন্য লোকের কাছে। আপনার কি ইচ্ছা করবে কোম্পানিটা চলুক চলুক, ভাড়মে যাক, আমার কি যায় আসে? আমি তো আমার টাকা ডবল ট্রিপল 5 গুণ 10 গুণ 1000 গুণ করে নিয়েছি, তা আমার আর কি দরকার আছে?
তো এই ধরনের কোম্পানিগুলো এখন ওলার মতো মানে স্টার্টআপ কালচারটা এত টক্সিক হয়ে গেছে, স্টার্টআপে মানে টাকা অন্য আইপিও গুলোর কথা আমি কিন্তু বলছি না। যে সমস্ত আইপিও ধরুন যে সমস্ত কোম্পানি 20 বছর, 25 বছর, 30 বছর ধরে চলছে, তারপরে তাদের একটা টাকার দরকার পড়েছে যে আমি আরো একটা ফ্যাক্টরি বাড়াবো। আমার সেলস অলরেডি হচ্ছিল, আমার প্রফিট অলরেডি হচ্ছিল গত 20-25 বছর ধরে কারোর থেকে টাকা না নিয়েই আমার ব্যবসা চলছিল। আমার প্রোডাক্টের এখন ডিমান্ড বেড়েছে, তাই আমি আইপিও নিয়ে আসছি। এখন আমি পাবলিকের থেকে কিছু টাকা নেবো, নিয়ে আমি আরো ব্যবসাটাকে আরো 3 গুণ 4 গুণ বড় করব। এই ধরনের আইপিও যারা নিয়ে আসছে তাতে ইনভেস্ট করে কোনো অসুবিধা নেই। কিন্তু দুদিন দুদিন ব্যাঙের ছাতার মতো কোম্পানিগুলো বেরোচ্ছে আর তারপরে আইপিও নিয়ে চলে আসছে। আইপিও খুব একটা ভালো জিনিস নয়। একটা কোম্পানির পক্ষে আইপিও খুব একটা ভালো জিনিস নয়। আমার কোম্পানি যদি আমি আইপিও নিয়ে আসছি মানে আমার কোম্পানির শেয়ার আমি বিক্রি করছি, করে টাকা নিচ্ছি। মানে আমার অংশীদারিত্ব আমি কমাচ্ছি। আমি একটা ব্যবসার মালিক। আমি 100% নিয়ে বসে আছি। আমি পুরোটার মালিক। আমাকে কাউকে জবাবদিহি করতে হবে না। তাহলে আমি কেন বেচতে যাব? আমার কোম্পানিটা কেন আমি মার্কেটে লিস্ট করতে যাব? হয় আমি ব্যবসাটা বাড়ানোর জন্য আমার টাকার দরকার, লোন নেবো না, তাই আইপিও নিয়ে আসবো। আর না হলে ব্যবসার হাল খারাপ, লসে চলছে, ব্যবসাটাকে রানিং রাখতে গেলে আরো টাকার দরকার, তখন আইপিও নিয়ে আসবো। এই দুটো কারণে আইপিও আসে। আর স্টার্টআপ গুলো বিশেষ করে এখনকার নতুন স্টার্টআপ গুলো লসে চলছে বলেই তারা আইপিও নিয়ে আসছে। তো দয়া করে আপনাদেরকে বলবো এই ধরনের আইপিও এ টাকা লাগানোর আগে একটু দেখে নিন। আপনারা যে ব্রোকারের আন্ডারে আপনাদের যে অ্যাপ থেকে আপনারা আইপিও তে অ্যাপ্লাই করেন সেখানেই কোম্পানির আরএইচপি পাওয়া যায়, রেড হেয়ারিং প্রসপেক্ট। সেই প্রসপেক্টে সমস্ত কিছু লেখা থাকে, সমস্ত ডেটা দেওয়া থাকে যে কি কোম্পানিটা কামাচ্ছে, কি কোম্পানিটা খরচা করছে, কত প্রফিট, কত সেলস, কি ভ্যালুয়েশনে শেয়ার বিক্রি হচ্ছে, শেয়ার কে কে বিক্রি করছে, আদৌ মালিক বিক্রি করছে কিনা, নাকি ভিসিরা বিক্রি করছে যারা আগে থেকে টাকা লাগিয়ে রেখেছিল। অনেক সময় অনেক ভালো কোম্পানি তারা মালিকরা বিক্রি করে না, আইপিও আসছে কিন্তু আইপিওতে শুধুমাত্র ভিসিরাই বিক্রি করে শেয়ার, যে আমি অনেকদিন টাকা লাগিয়ে রেখেছি এবার আমি টাকা তুলে নেবো। মালিক নিজের শেয়ার ছাড়ে না অনেক আইপিওতে। তো এই সমস্ত ডেটাগুলো সমস্ত আরএইচপিতে লেখা থাকে। আপনারা ওই আরএইচপি পড়ে যদি কোনো কোম্পানিকে ভালো লাগে তবেই স্টার্টআপে টাকা লাগান, নচেত একটু দূরে থাকুন, আপনার টাকাগুলো সস্তার নয়। ধন্যবাদ ভিডিওটা এত দূর অবধি দেখার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন। আর এই ধরনের নতুন নতুন তথ্য বা ট্রেডিং যদি আপনি শিখতে চান, শেয়ার বাজারে কিভাবে ট্রেড করতে হয় আমি সবগুলো শেখাই। তো আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন, আমি আপনাদের সব শেখাবো। দেখা হচ্ছে আর একটা এরকম ভিডিওয়ে।